বেটিং অ্যাপ মামলায় ইডি দফতরে হাজিরা অঙ্কুশের। দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিলেন অঙ্কুশ। গতকাল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে প্রায় 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। আজই দিল্লির ইডি দফতরে হাজিরা দিয়েছেন অঙ্কুশ। এই মুহূর্তে কিভাবে জিজ্ঞাসাবাদ চলছে অবশ্যই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, বেটিং অ্যাপের মাধ্যমে কিভাবে টাকা নয়ছয় হয়েছে, কিভাবে তা বিদেশে গেছে, তার খোঁজ পেতেই তো ইডির স্ক্যানারে একের পর এক এই অভিনেতারা কিভাবে জিজ্ঞাসাবাদ চলছে, কি কি প্রশ্ন রাখা হয়েছে অঙ্কুশের সামনে? দেখো পাপি, যেটা তুমি বললে কি মানি লন্ডারিং হয়েছে, এটাতে ইডি মনে করছে এবং বড় পরিমাণে টাকা বিদেশেও গেছে। সেক্ষেত্রে এই তারকাদের ভূমিকা কী ছিল? এখানে ক্রিকেটার রয়েছেন, টলিউডের অ্যাক্টাররা রয়েছেন, বলিউডের অ্যাক্টাররা রয়েছেন, তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, প্রমোট করতেন এই অ্যাপকে। জেনে শুনে কি বেটিং ইন্ডিয়াতে ইলিগাল রয়েছে, এই ধরনের বেটিং করানো যায় না। জুয়ার যে ব্যবসা সেটা অফিসিয়ালি করা হচ্ছিল, সেটাকে বেআইনিভাবে তাদের অ্যাকাউন্টে টাকা এসছে। ইডি মনে করছে তারা কি জেনে শুনে এটা করছিলেন? এটা প্রথম প্রশ্ন তাদের কাছে রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো তাদের সঙ্গে কী ধরনের অ্যাগ্রিমেন্ট হয়েছিল এই কোম্পানির সঙ্গে, সেই অ্যাগ্রিমেন্টে কী কী শর্তগুলো ছিল, তারা যে টাকা তাদের অ্যাকাউন্টে পেয়েছেন সেটা কোন অ্যাকাউন্ট থেকে তাদের টাকা এসেছিল, সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে আসার পর কি অন্য জায়গাও কোথাও গেছে, নাকি তারা শুধু মেহনতানা যেহেতু তারা প্রমোট করছিলেন সেটার জন্য সেই সেলিব্রিটি হিসাবে সেই টাকাটা তারা নিয়েছিলেন, এবং তারপর আরও কী কী শর্ত ছিল তাদেরকে করতে হবে এই কোম্পানির জন্য, এই প্রশ্নগুলো রয়েছে। এবং এই তারকাদেরকে যখনই ডাকা হয়েছে এর আগে, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, গতকাল মিমি চক্রবর্তী, তাদেরকে প্রথমে বলা হয়েছিল কি তারা যেন যখন আসবেন তার আগে তাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট ডিটেলসগুলো রয়েছে সেসব নিয়ে আসতে হবে, একটা স্টেটমেন্ট নিয়ে আসতে হবে, তার সঙ্গে সঙ্গে অ্যাগ্রিমেন্টের কপি নিয়ে আসতে হবে, যেই অ্যাগ্রিমেন্ট হয়েছিল তাদের এই কোম্পানির সঙ্গে সেটা নিয়ে আসতে হবে। এবং সেটাই আমরা দেখলাম গতকাল মিমি চক্রবর্তীও নিয়ে এসেছিলেন। এবং তার থেকে বারবার এই প্রশ্নগুলো করা হচ্ছে, কেন কি ফরেন এক্সচেঞ্জ ভায়োলেশন হয়েছে, মানি ট্রেল একটা চেষ্টা করছে ইডি বের করার, কি এই টাকাগুলো শুধুমাত্র তাদের কাছে আসার পর কি অন্য জায়গাও গেছে, এবং তাদের কাছে কোন জায়গায় কোন কী মারফত টাকাগুলো এসেছিল, তারা ক্যাশে কি কোনো কিছু টাকা নিয়েছিলেন নাকি শুধুমাত্র অ্যাকাউন্টে সে টাকাগুলো এসছে, এইটাই ইডি জানতে চাইছে। এবং শুধু একাধিক তারকা এবং ক্রিকেটারদের নাম এখানে আসছে। আমরা জানি শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নাকে এর আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে যেটা ইডি সূত্র থেকে বলা হচ্ছে কি যুবরাজ সিংকে এবং রবিন উত্থাপাকেও সমন করা হয়েছে, তাদেরকেও এই ইডি সদর দপ্তরে আসতে হবে এবং তাদের বক্তব্য শুনতে চাইবে ইডি। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে কি তারা কিভাবে অ্যাগ্রিমেন্ট করেছিলেন। বলিউডের অ্যাক্ট্রেসরা রয়েছেন, সোনু সুদকে তলব করা হয়েছে, উর্বশী রৌতেলাকে আজকেই তলব করা হয়েছিল, কিন্তু তিনি আজকে আসেননি। এবং ইডি সূত্র থেকে জানানো হচ্ছে কি তিনি এটা জানানোনি কি তিনি কেন আজকে আসেননি বা অন্য কোনো ডেট তার চাই কিনা সেটাও তিনি বলেননি। সেক্ষেত্রে নেক্সট স্টেপসগুলো যেটা রয়েছে ইডির তরফ থেকে রৌতেলার বিরুদ্ধে নেওয়া হবে। কিন্তু এখন অঙ্কুশ হাজরা, যিনি সকাল 11টায় পৌঁছে গেছিলেন, তার জিজ্ঞাসাবাদ চলছে। এবং যেটা আমরা দেখছি গত কয়েকবার শিখর ধাওয়ান হোক বা সুরেশ রায়না বা মিমি চক্রবর্তী, এটা একটা লম্বা ম্যারাথন জিজ্ঞাসাবাদই চলবে, কেন কি নানা ধরনের কোশ্চেনগুলো রয়েছে। পুরোটা স্যাটিসফাই হতে চাইছে ইডি কি তারা কি জানতেন না কি এটা বেআইনিভাবে একটা অ্যাপ চলছে যেখানে জুয়া খেলানো হচ্ছে, সেক্ষেত্রে তারা কেন এই ব্র্যান্ডকে এন্ডোর্স করলেন, কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন, এইটা বারবার প্রশ্নগুলো জানতে চাইছে ইডি। তার সঙ্গে সঙ্গে যে টাকাগুলো তাদের অ্যাকাউন্টে এসেছিল সেটা কোন জায়গা থেকে এসেছিল এবং অন্য কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিটসও তারা কি পেয়েছিলেন এই কোম্পানি থেকে সেটা জানতে চাইছে ইডি। অঙ্কুশ হাজরা এই মুহূর্তে রয়েছেন ইডির সদর দপ্তরে, তার জিজ্ঞাসাবাদ চলছে এবং মনে করা হচ্ছে কি লাঞ্চের পরেও তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা। ধন্যবাদ তোমাকে বিজেন্দ্র। অর্থাৎ গতকাল 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মিমি চক্রবর্তী। অঙ্কুশ হাজরা ইতিমধ্যেই পৌঁছেছেন ইডির সদর দপ্তরে দিল্লিতে। কতক্ষণ জিজ্ঞাসাবাদ চলে প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো। ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশের প্রয়োজন নেই। পুরো আইনটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয়। পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে হিন্দু ও মুসলিম দুই ধর্মের সংগঠনই। ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে প্রায় 72টি মামলা হয়। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চ জানিয়েছে ওয়াকফ সংশোধনী আইনের সমস্ত ধারায় স্থগিতাদেশ জারির কোনো প্রয়োজন নেই। পুরো আইনটিকেই চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম নয়। তবে কয়েকটি ধারায় সুরক্ষা প্রয়োজন। সংশোধনী আইনে বলা হয়েছিল ওয়াকফ তৈরি করতে হলে কোনো ব্যক্তিকে অন্তত 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে। এদিন এই ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট জানিয়েছে যতক্ষণ না রাজ্য সরকার 5 বছর বা তার বেশি সময় ধরে ইসলাম ধর্ম পালন করা হচ্ছে কিনা তা নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট ব্যবস্থা তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। না হলে ক্ষমতার স্বেচ্ছাচারী প্রয়োগ ঘটবে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। अखिल भारतीय संत समिति इस अंतरिम आर्डर का स्वागत करती है। न्यायालय सर्वोच्च है, मुकदमा उसके यहाँ था। इसमें जो 2-3 महत्वपूर्ण बातें हैं
हम शुरू से यह चाहते थे कि संपत्तियों का रजिस्ट्रेशन, इनका कहना था कागज़ नहीं दिखाएंगे, रजिस्ट्रेशन नहीं कराएंगे, क्योंकि मूल तो विषय है कि रजिस्ट्रेशन में आपको यह तो बताना पड़ेगा कि ये प्रॉपर्टी आपने प्राप्त कहाँ से की है। आज महामान्य सुप्रीम कोर्टे ওয়াকফ সংশোধনী আইন সংক্রান্ত যে মামলা ছিল, মহামান্য সুপ্রিম কোর্ট কিছু বিষয়ের উপরে টেম্পোরারি স্টে বা অবজারভেশন দিয়েছে। তার জন্য আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই টেম্পোরারি অবজারভেশন বা অর্ডারকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়কে হস্তক্ষেপ করবেন এবং কেন্দ্রীয় সরকার যেভাবে সংখ্যালঘু মুসলিমদেরকে বিপাকে ফেলতে চাইছে তার একটা সঠিক উপযুক্ত একটা রায় প্রদান করবে। ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছিল সরকার মনোনীত আধিকারিক যদি সম্পত্তির চরিত্র নিয়ে নিজের রিপোর্ট জমা না দেন তাহলে তা ওয়াকফ সম্পত্তি হিসেবে গণ্য করা হবে না। আইনে বলা হয়েছিল যদি সরকার মনোনীত আধিকারিক সম্পত্তিটিকে সরকারি সম্পত্তি হিসেবে নির্ধারণ করেন তাহলে তিনি রাজস্ব রেকর্ডে প্রয়োজনীয় সংশোধন করবেন এবং রাজ্য সরকারের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দেবেন। আইনে বলা হয়েছিল রাজ্য সরকার তার মনোনীত প্রতিনিধির রিপোর্টের ভিত্তিতে ওয়াকফ বোর্ডকে রেকর্ড সংশোধনের নির্দেশ দেবে। সুপ্রিম কোর্ট এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে জানিয়েছে বিতর্কিত জমির চরিত্র নিয়ে জেলাশাসকরা সিদ্ধান্ত নেবেন না, নাগরিকদের অধিকার নির্ধারণের জন্য সরকারি আধিকারিকদের অনুমতি দেওয়া যাবে না, ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত নেবে। ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল বা মালিকানা হস্তান্তর হবে না। এবিপি আনন্দ। এবার পুজোয় নতুন উদ্যোগ টালা প্রত্যয়ের। আবর্জনা থেকে দূষণ রুখতে নতুন প্ল্যান্ট বসাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। বর্জ্য প্রক্রিয়াকরণ করে তা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্ল্যান্ট। সফল হলে কলকাতা পুরসভাও আগামী দিনে এই প্রকল্প চালু করবে বলেই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ফেলনা নয় আবর্জনা, ফেলে দেওয়া বর্জ্যকে কাজে লাগিয়েই এবার জ্বালানি তৈরি করা হবে। পুজোয় নতুন উদ্যোগ নিচ্ছে টালা প্রত্যয়। সদা ব্যস্ত কলকাতার রাস্তা, পুজোর সময় যেন আরো ব্যস্ত, প্যান্ডেলে ভিড় উপচে পড়ে। আবর্জনার পরিমাণও এই কটা দিন তুলনামূলকভাবে বাড়ে। সেই বর্জ্য থেকে দূষণ ছড়ানো আটকাতেই প্ল্যান্ট বসাচ্ছে টালা প্রত্যয়। যে কোনো ধরনের আবর্জনা কয়লা বা জ্বালানিতে পরিণত করবে এই প্ল্যান্ট। পাইলট প্রজেক্ট হিসেবে টালা প্রত্যয়ের এই প্ল্যান্ট সফল হলে কলকাতা পুরসভাও এই প্রকল্প চালু করবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেশিনটা ইকো ওয়েস্টকে ইউজফুল সলিড ফুয়েল অর্থাৎ চারকোল কনভার্ট করবে। সেটা আমাদের পরবর্তীকালে এনার্জি তৈরি করতে কাজে লাগবে। এই প্ল্যান্টটা পুজোর সময় ওরা চালু করবে। যখন পুজোর ওই ওখানে তো লাখ লাখ লোক যায়, ওয়েস্ট সেটাকে নিয়ে ওরা ওখানেই ডিসপোজ করবে। সেটাও আমাদের কাছে একটা বড় পরীক্ষামূলক থাকবে। আমরা নিজেরাও এটা দিয়ে শিক্ষা নেব এবং যদি সত্যি সত্যি এটা ঠিক মতন চলে, উই ক্যান থিঙ্ক ফর দি ফিউচার। আপাতত পুজোর শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত টালা প্রত্যয়ে এই প্ল্যান্ট ব্যবহার করা হবে। প্রতিদিন 5 টন বর্জ্য প্রক্রিয়াকরণ সম্ভব টালা প্রত্যয়ের এই প্ল্যান্টে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।